স্বাধীনতা সব খেলো, মানুষের দুঃখ খেলো না। সদ্যপ্রয়াত কবি হেলাল হাফিজের একটি কবিতার বিখ্যাত লাইন। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশে যেভাবে আশার মৃত্যু হয়েছে, এই কবিতায় আসলে তার একটা বিস্তারিত বিবরণ রয়েছে। মুক্তিযুদ্ধের সঙ্গে তো আসলে কোনো কিছুরই কোনো তুলনা চলে না। মুক্তিযুদ্ধ বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবময় অধ্যায়। কিন্তু ২৪ সালের ৫ই আগস্ট বাংলাদেশ আবার নতুন করে ইতিহাস তৈরি করেছে, এবং এটাও পৃথিবীতে আসলে খুব বেশি এ ধরনের ঘটনা ঘটেনি। মানুষের রক্তাক্ত অভ্যুত্থানের মুখে একজন স্বৈরশাসক পালিয়ে গেছেন, এবং যেটা আসলে ৩ তারিখ বা ৪ তারিখও কখনো ধারণা করা হতো না, বা কেউ হয়তো কল্পনাও করতে পারেননি এরকম একটা ঘটনা ঘটতে চলেছে। কিন্তু বাস্তব আসলে অনেক সময় কল্পনার চেয়েও বিরাট রূপে ধরা দেয়। ৫ই আগস্টে বাংলাদেশের মানুষের মনে নতুন করে আসলে স্বপ্ন, আশা এবং আকাঙ্ক্ষা তৈরি হয়। এখন ৬ মাস পর আমরা ঠিক কোথায় দাঁড়িয়ে আছি? কারওয়ান বাজারের চিঠির আজকের পর্বে আমরা সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। মোটা দাগে আসলে ৪টি প্রশ্নের উত্তর আমরা খুঁজব। প্রথমত আমরা দেখতে চেষ্টা করব গত ১৫ বছর বা এর বেশি সময় ধরে এবং ৫ই আগস্টের আগে যারা বন্ধু ছিল, রাজনীতিতে যারা ছিল মিত্র, তারা আসলে এখন কেন একে অপরের থেকে দূরে চলে যাচ্ছে, এবং তাদের মধ্যে আমরা একটা মুখোমুখি অবস্থান দেখছি, প্রতিদ্বন্দ্বিতা দেখছি, বাহাস দেখছি। ভদ্রলোক একসময় খুব অ্যাক্টিভ রাজনীতি করতেন, এখন অবশ্য খুব একটা অ্যাক্টিভ নন, কিন্তু রাজনীতির খুব খোঁজ খবর রাখেন। ওনার সাথে আমার মাঝে মাঝে কথা হয়। তো উনি যেটা রাজনীতির নানা দিক নিয়ে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি আড্ডায়, তো সেখানে ওই ভদ্রলোক এটাকে খুব অবিশ্বাস্য ঘটনা মনে করেন না, বা এটাকে খুব নজিরবিহীন কিছু মনে করেন না। তিনি মনে করেন রাজনীতিতে এটাই স্বাভাবিক। এক্ষেত্রে আমি দুটো কথা একটু স্মরণ করতে চাই। একটা জাফর সাত্রের কথা। তিনি লিখেছেন যে কান্ট্রি অর পারসন ইজ দ্য সেম থিং, এভরি ওয়ান ইজ ফর হিমসেলফ। রাষ্ট্র বা ব্যক্তি আসলে একই, সবাই আসলে স্বার্থপর। আরেকটা কথা যেটা হচ্ছে, কেউ এটাকে অভ্যুত্থান বলেন, কেউ বিপ্লব বলেন, কিন্তু যেটাই হোক সারা পৃথিবীতে অভ্যুত্থান পরবর্তী এক ধরনের অস্থিরতা তৈরি হয়। নানা রকম হিসাব নিকাশ হয়, মানুষ খাতা নিয়ে বসে, তার প্রাপ্য অপ্রাপ্য, কে কতটা পেলেন, কার আন্দোলনে কতটা অবদান ছিল, এগুলো ঘিরেই নানা রকম প্রতি বিপ্লব, কত ঘটনা যে ঘটে। এখানে লিও টটস্কির একটা কথা আমি স্মরণ করতে পারি। তিনি বলেছেন যে বিপ্লব হলো বিশাল পেটুক, গিলে খায় মানুষ ও তার চরিত্রকে, অসীম সাহসী মানুষকে নিয়ে যায় সর্বনাশের দিকে, আর ভীরুকে করে বরবাদ। তা আমরা যদি ছাত্র এবং টটস্কির এই কথাটা একটা মিলিয়ে দেখি, তাহলে এই আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দূরত্ব, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে এক ধরনের কি বলা যায় কথার লড়াই চলছে, সংঘাত অবশ্য এখনো হয়নি, কিন্তু মুখের এক ধরনের যে বাহাস চলছে, এটার একটা আমরা জবাব পাবো। একটা হচ্ছে বিপ্লবের যে চরিত্র, বিপ্লবের পরে সারা পৃথিবীতেই নানা রকম অস্থিরতা তৈরি হয়। আমাদের এখানে আসলে সেই হিসেবে অস্থিরতাটা কম। আরেকটা হচ্ছে স্বার্থ। এখানে আসলে প্রতিটি দল, প্রতিটা অ্যাক্টর নিজের স্বার্থ হিসাব করছেন। বিএনপি হিসাব হলো যত দ্রুত নির্বাচন হয়, এবং এখনকার প্রেক্ষাপটে যে কেউ এটা বলে দিতে পারে যে বিএনপির জন্যই ক্ষমতা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেক্ষেত্রে বিএনপি চাচ্ছে যত দ্রুত নির্বাচন হোক সে ক্ষমতায় যাবে। ছাত্ররা একটা নতুন দল করতে চাচ্ছে, এবং তারা যেটা নতুন দল করতে চাচ্ছে, যেহেতু ছাত্ররা, তাদের সময় প্রয়োজন সব কিছু গোছানোর জন্য, তারা হয়তো একটু সময় চাচ্ছে। অন্যদিকে জামাত হয়তো বিরোধী দল হতে চায়, এবং তারাও রাজনৈতিক মাঠে যেহেতু ১৫ বছর ধরে ঠিকঠাক কাজ করতে পারেনি, তারা মাঠ গোছাতে চায়, এবং নিজেদের আসন ঠিক বাড়ানোর জন্য তারাও সময় চাচ্ছে। তো এখানে আমরা প্রতিটি রাজনৈতিক দলই নিজ স্বার্থে কাজ করছে, এবং এটা আমি খুব বিস্ময়কর কিছুও মনে করি না। কিন্তু একটা ব্যাপার অবশ্য আমাদের খেয়াল রাখা প্রয়োজন, যে যত কথাই বলুক, আমার নিজের ধারণা কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। যে এই শক্তিগুলি কেউই এমন কিছু করবে না যাতে সরকার খুব বেশি বিপাকে পড়ে। তারা সরকারকে দিয়ে তাদের কাজটা করাতে চায়, কিন্তু সরকারকে খুব বেশি বিপদে ফেলে এই রাজনৈতিক শক্তিগুলির কোনো লাভ আছে সেটা আমি মনে করি না। দ্বিতীয় আরেকটি প্রশ্ন, যেটা আসলে ৫ই আগস্টের পরপরই পর্দার আড়ালে সামনে এসেছে, কিন্তু ওইভাবে আমরা স্পষ্ট কোনো উত্তর পাইনি, সেটা হচ্ছে জাতীয় সরকার কেন হয়নি। কদিন আগে আমরা উপদেষ্টা নাহিদ ইসলামের একটি বক্তব্যে, যেটা আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্যের উনি তীব্র জবাব দিতে গিয়ে এটা উল্লেখ করেছেন যে জাতীয় সরকারের প্রস্তাব করা হয়েছিল ৫ই আগস্টের পরপরই, কিন্তু বিএনপি মনে করেছে যে জাতীয় সরকার হলে সে সরকার দীর্ঘস্থায়ী হতে পারে,
যে কারণে বিএনপি সেই ধরনের সরকারের সমর্থন করেনি। আমি আজ সমকালে পড়ছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার, এবং সেখানে মনে হয় সম্ভবত এই প্রথম তিনি অনেকটা পরিষ্কারভাবে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। মির্জা ফখরুল যেটা বলেছেন, জাতীয় সরকার হলে আরেকটি নির্বাচন হতো না, তাহলে হয়তো আরেকটি পাল্টা কু হয়ে যেত, কারণ বাংলাদেশের মানুষ এখনই একটি বিষয় নিয়ে একমত হতে পারেন না। তখন জাতীয় সরকার হলে তো প্রতিদিনই এক একটি বিষয় নিয়ে বিতর্ক তৈরি হতো। এখন যেটা বোঝা যায় যে আসলে বিএনপির এক ধরনের অনীহার কারণে এই জাতীয় সরকারটা তখন হয়নি, এবং বিএনপি নিজের স্বার্থ দেখেছে। একটু আগে আমি যেটা বলেছি সেটাও আসলে কোনো এতে বিএনপির কোনো দোষ নাই, সবাই তো তার নিজের স্বার্থই দেখবে। এখন দিনের শেষে একটা প্রশ্ন অবশ্য রয়ে যায় যে জাতীয় সরকার হলে এখনকার যে পরিস্থিতি এ থেকে কি বেটার হতো কি না, সেটাও বলা মুশকিল, কিন্তু এটুকু বলা যায় যে জাতীয় সরকার হলে বর্তমান সরকারের তুলনায় সে সরকার বেশি শক্তিশালী হতো। যদিও এটা নানা রকম দৃষ্টিভঙ্গি আছে, কারণ সরকারের খুব গুরুত্বপূর্ণ একজন কর্মকর্তা একবার আমাকে বলেছিলেন যে এই সরকারকে আপনারা যেমন দুর্বল মনে করেন, এই সরকারও তো দুর্বল নয়, এটা খুবই শক্তিশালী একটি সরকার। তৃতীয় যে প্রশ্নটির উত্তর আমরা আসলে খোঁজার চেষ্টা করব সেটা হচ্ছে ছাত্রদের কোনো দল করা উচিত কিনা, নাকি তাদের বিএনপি বা জামাত এসব দলে যোগ দিয়ে ফেলা উচিত। ফাহাম আব্দুস সালাম খুবই জনপ্রিয় একজন লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট। উনি যমুনা টিভিতে একটা অনুষ্ঠানে আসলে এই প্রশ্নটার জবাব দিয়েছেন। আমি যতটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে ফাহাম সাহেব যেটা বলেছেন যে ছাত্রদের জন্য সবচেয়ে মানে উত্তম হচ্ছে বিএনপিতে যোগ দেওয়া, এবং এটা তিনি বলেছেন যে এটা বিএনপির জন্য ভালো, কারণ বিএনপিতে যে তরুণ নেতৃত্বের যে শূন্যতা সেটা এতে পূরণ হতে পারে। তিনি ছাত্রদের জামাতে যোগ দিতে পারেন সেটাও বলেছেন। তবে তার কথা শুনে আমি যেটা বুঝতে পেরেছি যে ছাত্ররা নতুন দল করলে এখনই তাদের সফলতার সম্ভাবনা খুবই কম, এবং এই ব্যাপারে আসলে আমিও একমত। রাজনীতিতে এটা অন্তত উপমহাদেশে এটা হবে না যে তারা কালকে এসে নামবে আর সফল হয়ে যাবে। আমাদের মানুষের যে চরিত্র তার সঙ্গে সেটা যায় না, কারণ প্রত্যেক লোকই তার সুবিধা খুঁজবে এক্ষেত্রে। আমরা পাকিস্তানে যেটা দেখেছি, ইমরান খানের একটা ক্যারিশম্যাটিক ব্যক্তিত্ব, তারপরেও তাকে সফল হতে অনেক সময় অপেক্ষা করতে হয়েছে, সামরিক বাহিনীর সমর্থন পেতে হয়েছে। এবং পাকিস্তানে আমরা যেটা দেখলাম, ইমরানের বিরুদ্ধে শরীফ এবং ভুট্টো পরিবার এক হয়ে গেল। বাংলাদেশেও কি এটা হতে পারে? এটা আসলে খুব অভাবনীয় নয় যদি এমনটা ঘটে। তবে রাজনীতি যেটা বলেছি, কোনো সহজ সরল পথ নেই। ইমরান খান এখন কারাগারে, যদিও নিশ্চিত করে বলা যায় পাকিস্তানে তিনি সবচেয়ে জনপ্রিয় মানুষ। আমাদের এখানে ছাত্রদের মধ্যে ওই মাপের ক্যারিশম্যাটিক নেতৃত্ব আছে কিনা সেটা একটা প্রশ্ন। অনেকের কাছে বোঝার চেষ্টা করেছি তাহলে তাদের শক্তি কি। তারা যেটা 5ই আগস্টের আগে যে শক্তি ব্যবহার করেছে, তারা মনে করে তারা যখন ডাক দেয়, বিশেষ করে সোশ্যাল মিডিয়া, জনগণ তাতে সাড়া দেয়, এবং তাদের দৃঢ় বিশ্বাস জনগণ তাদের ডাকে সাড়া দিবে। কিন্তু আসলে এটা নিশ্চিত করে বলা খুব কঠিন কবে কখন সে সাড়া দিবে। আরেকটা যেটা প্রায় চূড়ান্ত প্রশ্ন, যে সামনের দিনগুলি কেমন হবে, এটা আসলে বলা খুব কঠিন। এখন যেটা বোঝা যাচ্ছে যে আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং আমরা যেটা ধরে নিতে পারি যে নির্বাচনে যদি হয় সে সময়ে বিএনপির জয়লাভের সম্ভাবনাই বেশি। কিন্তু রাজনীতিতে যেটা বলেছি, কোনো কিছু আসলে খুব বেশি নিশ্চিত না। আওয়ামী লীগ কি রাজনীতিতে ফিরতে পারবে? এটাও একটা কঠিন প্রশ্ন। যে যত কথাই বলুক, যত কিছুই হোক, আওয়ামী লীগের জন্য আসলে আওয়ামী লীগের মত রূপে ফেরা খুব কঠিন কাজ। আরেকটা হচ্ছে জামায়াতের প্রশ্ন। জামায়াতকে অবশ্যই অনেক নিউজে বা নানা জায়গায় অনেক বড় করে দেখানো হয় কিনা সে প্রশ্ন আছে, কারণ বাংলাদেশে জামায়াত নামে খুব বেশি বিস্তৃত হয়েছে কিনা সে প্রশ্ন রয়ে যাবে। আর ছাত্রদের যে দল, এটা আমি আগেই বলেছি যে এখন পর্যন্ত রাজনীতিতে তারা খুব বেশি এসেই জয়লাভ করে ফেলবে এ ধরনের সম্ভাবনা খুব কম। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, তারা যদি কোনো একটা বৃহত্তর জোটে যায়, কোনো একটা বিএনপির বাইরের রাজনৈতিক দলগুলোকে নিয়ে কোনো একটা জোট তৈরি করতে পারে, সেক্ষেত্রে কি তারা একটা বড় ভূমিকায় যেতে পারে? সে সম্ভাবনাও আসলে উড়িয়ে দেওয়া যায় না। আজকের এই আলোচনা শেষ করছি সূরা লোকমানের একটা আয়াত দিয়ে, যেখানে আল্লাহ পাক বলেছেন, কেউই জানে না আগামীকাল তার জন্য কি অপেক্ষা করছে, এবং কেউ জানে না কোথায় তার মৃত্যু হবে। শুধু আল্লাহই সব জানেন, সব বিষয়ে অবহিত। সুতরাং জীবন এবং রাজনীতি বা সমাজ রাষ্ট্রে একটি অনিশ্চিত যাত্রা আমাদের। এই যাত্রায় আমরা গবেষণা করতে পারি, অনুসন্ধান করতে পারি, পর্যবেক্ষণ করতে পারি, কিন্তু সব চূড়ান্ত আসলে কি হবে সেটা বলার কোনো সুযোগ আমাদের হাতে নেই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।